একটু দাঁড়ান। এই ট্রাম্পই না কিছুদিন আগে বুক বাজিয়ে বলেছিলেন আমরা ইরানকে শেষ করে দিয়েছি, ওদের ড্রোন মিসাইল সব ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ আমরা জিতে গেছি। এখন সুরটা কেমন বদলে গেল খেয়াল করছেন? ব্যাপারটা অনেকটা সেই নিজের হাতে জগা খিচুড়ি পাকানোর মতো। মানে ঝামেলা পাকানোর সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি আপনি, এখন সামলাতে না পেরে দুনিয়াকে ডাকছেন আর বলছেন আমি দূর থেকে সাহায্য করব, তোমরা এসে আমার ছড়ানো জঞ্জাল পরিষ্কার করো। আমেরিকা বড় রকম ফাঁদে পড়ে গেছে ওই দেশটির, যুদ্ধ বন্ধ করে এখন বেরিয়ে আসতে হবে আমেরিকাকে। তো আমেরিকা বলছে যখন যে আমরা ইরানকে শক্ত জবাব দেব যদি আরেকটি হামলা হয় গালফ কান্ট্রিতে, তখন ইরান বলছে যদি আমার দেশে আর একটি হামলা হয় তাহলে আমি গালফ কান্ট্রি কিছু আর রাখবো না, সব ধুয়ে মুছে ক্লিয়ার করে ফেলবো। যে ইরান কূটনৈতিক পন্থা অবলম্বন করছিল, কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করছিল এবং আমেরিকার সাথে আলোচনায় বসেছিল। সেই আলোচনা বাদ দিয়ে বা সেই আলোচনার ভেতরে আমেরিকা হামলা চালিয়ে কূটনীতিকে গলা টিপে হত্যা করেছে। এখানে সারা বিশ্বের কাছে আমেরিকা ভীষণভাবে পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে এবং নিন্দার পাত্র হয়েছে। একটু দাঁড়ান। এই ট্রাম্পই না কিছুদিন আগে বুক বাজিয়ে বলেছিলেন আমরা ইরানকে শেষ করে দিয়েছি, ওদের ড্রোন মিসাইল সব ধ্বংস হয়ে গেছে, যুদ্ধ আমরা জিতে গেছি। এখন সুরটা কেমন বদলে গেল খেয়াল করছেন? ব্যাপারটা অনেকটা সেই নিজের হাতে জগা খিচুড়ি পাকানোর মতো। মানে ঝামেলা পাকানোর সময় তো কাউকে জিজ্ঞাসা করেননি আপনি, এখন সামলাতে না পেরে দুনিয়াকে ডাকছেন আর বলছেন আমি দূর থেকে সাহায্য করব, তোমরা এসে আমার ছড়ানো জঞ্জাল পরিষ্কার করো। কিন্তু দুনিয়া কি বোকা? বাকি দেশগুলো বুঝে গেছে যে আমেরিকার ভরসায় থাকলে ডুবতে হবে, তাই যার যা সমস্যা সে নিজে সরাসরি ইরানের সাথে কথা বলে বর্তমানে মিটিয়ে নিচ্ছে। আর এখানেই আসে আমাদের ভারতের কথা। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন ভাই আপনি একজন ভারতীয় হিসাবে বলুন তো এই মহাযুদ্ধে ভারতের অবস্থানটা আসলে কি? ভারত কি ইরানের দিকে নাকি আমেরিকা আর ইসরায়েলের দিকে? আমি আপনাদের বলবো এর উত্তর আমার বা ভারত সরকারের কারোরই দেওয়ার দরকার নেই, কারণ এই চরম উত্তেজনার মাঝেও ইরান সরকার এবং তাদের সেনাবাহিনী ভারতের জন্য যে পদক্ষেপটা নিয়েছে শুধু সেটা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলেই আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, শুনলে অবাক হবেন, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বন্ধু দেশ ভারতের জন্য তারা ইতিমধ্যেই 2টি এলপিজি ট্যাঙ্কারকে নিরাপদ রাস্তা বা সেফ প্যাসেজ তৈরি করে দিয়েছে। রীতিমতো গ্যারেন্টি দেওয়া হয়েছে যে এই জাহাজগুলোর উপর কোনো হামলা হবে না, একটা আঁচড়ও পড়বে না। আর শুধু তাই নয়, এর পেছনে পেছনে আরও 30টার বেশি ভারতীয় ট্যাঙ্কার আসার কথা চলছে। এই ট্যাঙ্কারগুলোর সুরক্ষার জন্য ওমান উপসাগরের কাছে ইন্ডিয়ান নেভি একেবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। 2টো বিশাল যুদ্ধজাহাজ পাহারায় রয়েছে, নিরাপদ সিগন্যাল পেলেই এগুলো সোজা ভারতে চলে আসবে। এখন আপনারা ভাবতে পারেন ইরান যখন সেফ প্যাসেজ দিচ্ছেই তখন ইন্ডিয়ান নেভি কেন পাহারায় ওখানে? দেখুন কারণটা খুব সিম্পল, ভারতের এই মসৃণ পারাপার অনেকেরই সহ্য হচ্ছে না। সেখানে এমন অনেক অশুভ শক্তি ঘাপটি মেরে আছে যারা ইরানের কথা অমান্য করেও ভারতের জাহাজে হামলা চালাতে পারে, ইচ্ছাকৃতভাবে ইরানকে বদনাম করতে। তাই তারা যাতে কোনো নোংরা খেলা খেলতে না পারে সেই জন্যই ভারতীয় নৌবাহিনী ওখানে পাহারায় আছে। আচ্ছা, এবার একটু আমাদের গ্যাম্বেলার সাহেব ট্রাম্পের কথায় ফেরা যাক। যেমনটা বললাম, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি একটা পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করছেন যে আমরা তো ইরানের 100% মিলিটারি ধ্বংস করে দিয়েছি, কিন্তু ওরা তাও টুকটাক ড্রোন আর ওই মাইন ফেলছে। এরপর তিনি চীন, ফ্রান্স, জাপান, ইউকের মতো দেশের নাম ধরে ধরে ডেকেছেন জাহাজ পাঠানোর জন্য। কিন্তু একটা জিনিস কি খেয়াল করলেন, এই লিস্টে ভারতের নাম নেই। কেন জানেন? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন ভারত নিজের জ্বালানি সুরক্ষার জন্য ইতিমধ্যেই ডিল পাকা করে ফেলেছে। আর ট্রাম্প ভয় পাচ্ছেন ভারতের এই মডেল দেখে বাকি ইউরোপিয়ান দেশগুলোও যদি একই রাস্তায় হাঁটে তাহলে আমেরিকা গোটা বিশ্বের সামনে পুরোপুরি একা হয়ে যাবে, নয়তো নগ্ন হয়ে যাবে, যে কোনো একটা। তাহলে ভাবুন একবার, যে আমেরিকা একসময় একতরফা হুমকি দিত, আজ তারা বহুপাক্ষিক সাহায্যের জন্য রীতিমতো হাত পাচ্ছে। আমি বলছি না যে এটাই আমেরিকার শেষ, কিন্তু এটা তাদের জন্য একটা বিশাল বড় ধাক্কা। ভেনিজুয়েলার মতো দেশের উপর জোর খাটানো সহজ, কিন্তু বছরের পর বছর স্যাংশন খাওয়া একটা দেশের সামনে পড়ে আমেরিকার আসল দুর্বলতা আজ গোটা দুনিয়ার সামনে ফাঁস হয়ে গেছে। দেখছেন তো দুর্বলতা? আরও দেখাচ্ছি দাঁড়ান। একসময় এই ট্রাম্পই গালফ দেশগুলোর কাছ থেকে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়েছিলেন। কি বলে জানেন? মনে আছে? এই বলে যে আমরা তোমাদের নিরাপত্তা দেব। আর আজ যখন তাদের উপর হামলা হচ্ছে আমেরিকা কিছুই করতে পারছে না। ন্যাটো দেশগুলো হাত তুলে দিয়েছে। ইউকে বলছে আমাদের কাছে জাহাজ নেই রে ভাই, বেশি আশা করো না। ফ্রান্স, ইতালি পরিষ্কার বলে দিয়েছে আমেরিকার ওই পেশি শক্তির সোহাব আমাদের চাই না, আমরা সরাসরি ইরানের সাথে কথা বলবো, ঠিক ভারতের স্টাইলে। ভারত এখানে যা করেছে তা আক্ষরিক অর্থেই চাণক্য নীতি। ভারত ওয়াশিংটনকে পুরোপুরি বাইপাস করে সরাসরি তেহরানের সাথে নেগোসিয়েট করেছে। ভারতের এনার্জি সাপ্লাই যাতে কোনোভাবেই বাধা না পায় তার জন্য ইন্ডিয়ান নেভির মুম্বাই অফিস আর ইরানের আইআরজিসির নেভাল কমান্ডের মধ্যে এখন সরাসরি হটলাইন তৈরি হয়েছে। মানে ভারতের কোনো জাহাজ আসছে সেটা সরাসরি ভারত আইআরজিসিকে জানিয়ে দিচ্ছে। ইরান তো এও বলেছে
ওই সরু চ্যানেলগুলো পার হওয়ার সময় দরকার পড়লে তারা ভারতের জাহাজগুলোকে স্কট করেও পার করে দেবে। না, নিজের দেশ বলে আমি তেল দিচ্ছি না। আপনারা দয়া করে সংবাদ মাধ্যম খুঁটিয়ে চেক করে আসতে পারেন এই ফ্যাক্টসগুলো আসলেই বাস্তব কিনা। তাহলে কি বুঝলাম আমরা? কোয়াড সদস্য হয়েও ভারত আজ দুনিয়াকে দেখিয়ে দিল। এটা ভারত বাদে অন্য কোনো দেশ হলেও আমি একই শব্দ ব্যবহার করতাম। আবারও বলছি, নিজের দেশের খবর বলতে এই জন্যই আমার একটু দ্বিধাগ্রস্ত হয়। হয়তো কেউ ভাববে যে আমি তেল দিচ্ছি, বাড়িয়ে বলছি, কিন্তু না, অ্যাকচুয়াল ফ্যাক্টস এবং ডেটা আপনাদের সামনে তুলে ধরছি। কোয়াড সদস্য হয়েও ভারত আজ দুনিয়াকে সত্যিই দেখিয়ে দিল যে আমেরিকান প্রোটেকশনের চেয়েও ইরানের দেওয়া কূটনীতির গ্যারেন্টি অনেক অনেক বেশি নির্ভরযোগ্য। এটা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশের জন্য একটা বড় মেসেজ। আমেরিকার ছাতার নিচে থাকলে বিপদের দিনে তারা কাউকে বাঁচাতে আসে না, আমেরিকা নিজেকেই বাঁচাতে পারে না। দর্শক, ভিডিওর একদম শেষে এসে আপনাদের একটা কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে বলবো। হলিউডের সিনেমায় আমরা কি দেখি? আমেরিকা একাই পুরো দুনিয়াকে বাঁচিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু আজকের বাস্তবতাটা একবার মিলিয়ে দেখুন তো। যে মহাশক্তিশালী আমেরিকা একদিন চোখ রাঙালে দুনিয়া কাঁপত, সেই আমেরিকা আজ হরমুজ প্রণালীতে নিজেদের জাহাজটুকু পর্যন্ত বাঁচাতে পারছে না। নিজেদের তৈরি করা জঞ্জাল পরিষ্কার করার জন্য আজ তারা মিত্রদের কাছে কার্যত হাত পাচ্ছে। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাচ্ছত্র আধিপত্যের যে বেলুনটা ছিল সেটা আজ ফুটো হয়ে গেছে। অন্যদিকে ইরানের দিকে একবার তাকান, বছরের পর বছর পশ্চিমা স্যাংশন আর নিষেধাজ্ঞায় পিষ্ট একটা দেশ। তাদের কি আমেরিকার মতো ট্রিলিয়নের ডলারের আধুনিক যে নৌবাহিনী সেসব কিছু আছে? নেই। এখন এই পুরো ঘটনায় গোটা দুনিয়ার কাছে কি মেসেজ গেল জানেন? মেসেজটা খুব পরিষ্কার, আমেরিকার ছাতার নিচে আর কোনো নিরাপত্তা নেই। যখন আসল বিপদ আসে তখন ওয়াশিংটন কাউকেই বাঁচাতে আসে না, তারা শুধু নিজেদের আখের গোছায়। এখন কম বেশি সবাই বুঝতে পারছে যে আমেরিকার পেশি শক্তি দেখিয়ে কোনো লাভ নেই, বরং ডিপ্লোম্যাসি দিয়ে তেহরানের সাথে আপোষ করাই বুদ্ধিমানের কাজ। আর এই জায়গাতেই ভারত যে চালটা চেলেছে, আমেরিকার ভরসায় বসে না থেকে সরাসরি তেহরানের সাথে কথা বলে নিজেদের জ্বালানি সিকিওর করেছে, এটা গোটা বিশ্বের কাছে একটা বড় উদাহরণ যে পশ্চিমাদের তোয়াক্কা না করেও নিজেদের স্বার্থ রক্ষা করা যায়। দর্শক, দিনের শেষে একটাই কথা বলবো, দিন বদলেছে। পেশি শক্তি আর ডলারের ভয় দেখিয়ে দুনিয়া চালানোর দিন দ্রুত শেষ হয়ে আসছে। মধ্যপ্রাচ্যে আজ যে নতুন খেলা শুরু হয়েছে, সেখানে পরাশক্তিদের দম্ভ আর অহংকার যে কিভাবে ধুলোয় মিশে যেতে পারে, সেটাই আজ আমরা নিজেদের চোখের সামনে দেখছি। আমেরিকা বড় রকম ফাঁদে পড়ে গেছে ওই দেশটির। যুদ্ধ বন্ধ করে এখন বেরিয়ে আসতে হবে আমেরিকাকে। তো আমেরিকা বলছে যখন যে আমরা ইরানকে শক্ত জবাব দিব যদি আরেকটি হামলা হয় গালফ কান্ট্রিতে, তখন ইরান বলছে যদি আমার দেশে আর একটি হামলা হয় তাহলে আমি গালফ কান্ট্রি কিচ্ছু আর রাখবো না, সব ধুয়ে মুছে ক্লিয়ার করে ফেলবো। আব্বাস আরাগচি বলছেন। ও এদিকে ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের জন্য, মানে তার যুদ্ধের এই পরিস্থিতির জন্য আরো $2 বিলিয়ন চেয়েছে। বুঝতে পারছেন, বিশাল অ্যামাউন্ট চেয়েছে যুদ্ধের জন্য। আব্বাস আরাগচি এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন যে আমেরিকা মাত্র 2 সপ্তাহের যুদ্ধে যদি টাকা চাইতে হয় রাষ্ট্রের তহবিল থেকে, এই যুদ্ধ তারা লম্বা সময় চালাবে ইরান। আমেরিকা প্রস্তুত থাকো, তোমাকে ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। তিনি বলছেন আমেরিকার জনগণ, তোমরা তোমাদের ট্যাক্সের টাকাগুলো রেডি করো, আমেরিকাকে আরো ট্রিলিয়ন ডলার তোমাদের দিতে হবে, কারণ আসতে দিনগুলো আরো ভয়ঙ্কর আসবে। ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কি জবাব দিল দেখছেন? দাবার চালের কোন দিক থেকে চাল কোন দিকে যায় আর কোন জায়গার বক্তব্য কোন জায়গায় গিয়ে ভেড়ে। ইরানের এই স্টেটমেন্ট আমেরিকাকে আবারও ধাক্কা দিয়েছে। বলছেন আব্বাস আরাগচি, আমরা প্রস্তুত তোমার জন্য, মাত্র 2 দিনে তুমি রাষ্ট্রের কোষাগার থেকে টাকা চাও। এখানে আমেরিকার ক্ষতি হচ্ছে, ইরানের ক্ষতি হচ্ছে, কিন্তু লাভ নেই, কিন্তু লাভ হচ্ছে ওই দেশটির। কে বলছেন? আব্বাস আরাগচি মার্কিন জনগণকে উদ্দেশ্য করে। দর্শক, ইসলামিক দেশগুলো বা আরব দেশগুলো তারা জরুরি মিটিং করেছে। মিটিং শেষে তারা ইরানের বিরুদ্ধে গেছেন। তারা বলছেন ইরান আরব রাষ্ট্রগুলোর ভেতরে আবার বিভিন্ন সিভিলিয়ানদের উপর হামলা করছে, এরকম অনেকগুলো অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠছে সুন্দর একটি, তারা কিন্তু ইরানের উপর ক্ষোভ জানিয়েছেন ইরান হামলা করছে, তারা কিন্তু ইরানে যে হামলা হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি। 200 বাচ্চা যে নিহত হয়েছে তার জন্য ক্ষোভ জানাননি। সিভিলিয়ানদের যে হত্যা করছে এবং যুদ্ধ যারা চাপিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে একটি কথা আরবরা বলেনি। এই আরবদের দিয়ে কি হবে বলেন? যারা যুদ্ধটা চাপিয়ে দিল তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু যে মার খেয়ে প্রতিবাদ করছে বা আত্মরক্ষা আঘাত করছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে। তবে এদের মধ্যে একটি দেশ ভিন্ন পাওয়া গেছে, তার নাম ওমান। ওমান আরবদের এই সুরে কথা বলেনি। ওমান বলছে আমেরিকা তার পররাষ্ট্রনীতি হারিয়ে ফেলেছে, আমেরিকা চলছে এখন অন্য একটি দেশের পররাষ্ট্রনীতির উপর। তার মানে বুঝতে পারছেন তো খোলামেলা কথা, যে আমেরিকা যে পররাষ্ট্রনীতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটা আমেরিকার নীতি নয়, এটা ওই দেশের। ওই দেশ এখন এই বৃহৎ আমেরিকাকে চালায়, একটা ছোট্ট দেশ বিশাল আমেরিকাকে এখন নিয়ন্ত্রণ করে। মার্কিনীদের আর ইজ্জত আছে বলেন? কাপড় টাপড় খুলে মোটামুটি ছেড়ে দিয়েছে। এখন কি হবে? ইরানের একটা গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্ল্যান্ট, তার পাশে বড় রকম আঘাত করেছে ওই দেশটি। ওই দেশটির নামও বলা বিপজ্জনক।
রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশ বলেছিল পূর্বেই, খবরদার কোনো নিউক্লিয়ার সাইটের আশেপাশে বা প্ল্যান্টের আশেপাশে কোনো অ্যাটাক হবে না, কারণ এখান থেকে ছড়িয়ে পড়তে পারে ইউরেনিয়াম, এখান থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়তে পারে, এটা পৃথিবীর জন্য হুমকি হয়ে যাবে। কিন্তু অবশেষে ইরানের একটি পাওয়ার প্ল্যান্ট, যেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট মানে যেটা বিদ্যুৎ ব্যবহারের বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের কাজ চলছিল, সেখানে হামলা করে বসেছে ওই দেশটি। ইরান বলছে এবার তোমাদের ডিমন আমাদের টার্গেটে হবে, অর্থাৎ সেই পাওয়ার প্ল্যান্টে আঘাতটি হয়নি, পাওয়ার প্ল্যান্ট থেকে 320 মিটার দূরে বা এরকম কাছাকাছি একটি জায়গায় হামলা করেছে। তবে এখন পর্যন্ত কোনো খবরে দেখিনি সেখান থেকে কোনো তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে। এই যে আঘাতগুলো তারা করছে, তারা কিন্তু একটা বৃহৎ আকারের যুদ্ধ চায় এবং এই যুদ্ধে ইরানকে একেবারে শেষ করে দিতে চায়, কিন্তু পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কিন্তু তারা কাউকে তোয়াক্কা করছে না। তাদের শক্তিটা কি দেখেন, আমেরিকা ট্রাম্পকে বলছে ট্রাম্প মিথ্যা বলছে, ট্রাম্প আমাদের অনুমতি দিয়েছে। পুচকে একটা দেশ কিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে, কারণ অর্থ ব্যবস্থা, যত রকম মাল, মাথার মধ্যে যত জ্ঞান বুদ্ধি আছে, প্রযুক্তি, সব ওই শালার, মানে আমার বইয়ের ভাই কথা বলছিলাম আর কি, শালা তাদের কাছে আছে। তারা এখন আমেরিকাকে চালায়। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল, তার কথা এখন বলবো না। তো রয়টার্স বলছে আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহে তারা ইরানে স্থল অভিযান চালাবে। এটা নিয়ে আমি ডিটেল তথ্য আজকে মাগরিবের পরে লাইভে দিয়েছি, এটা আমি নতুন করে আলোচনা আনতে চাই না, এটা আপনারা হয়তো জেনেছেন। এখন যে বিষয়টি তৈরি হচ্ছে যে ইরান এই যুদ্ধ থেকে বেরোবে কি করে, কিংবা আমেরিকা এখান থেকে বেরোবে কি করে। ব্যাক চ্যানেলে কথা চলছে, কিন্তু এই যুদ্ধটা বন্ধ করতে দেবে না ওই দেশটি। তারা একটা বিশাল টার্গেটে নেমেছে এবং সেই টার্গেটে তারা এখন ইরানের মধ্যে আরো বড় ম্যাসিভ আকারে অ্যাটাক চালাবে। ইরানের আব্বাস আরাকচি বলেছেন যে এই যুদ্ধটাকে একটা বৃহৎ যুদ্ধে ছড়িয়ে দিতে ওই দেশটি 9/11-এর মতো কিছু ঘটাতে পারে এবং আরবের মধ্যে ভয়ঙ্কর কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে। পুরো পৃথিবী জানে যে এরকম কিছু তারা ঘটাতে পারে, তারা ঘটায়। গুপ্ত হত্যায় মাস্টার কারা আপনারা জানেন, তারাই। আরবদের সতর্ক থাকতে হবে, ইরানদের বিরুদ্ধে গান গাইতে গাইতে তোমরা আরো বড় বিপদে পড়ো না। ইরান বলেছে যদি আমার রাষ্ট্রের ভেতরে আর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আসে, আমি গালফ কান্ট্রিকে কিচ্ছু রাখবো না। আমি নেমেছি এই যুদ্ধে মরার জন্য, কাউকে বাঁচিয়ে রেখে আমি মরবো না, মেরে মরে যাব। কে বলছে? ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে কমান্ডো বাহিনী যে নামাবে এটার ব্যাপারে সতর্ক করছে তার দেশের সামরিক বিশেষজ্ঞরা। তারা বলছে ইরান এখন আত্মহত্যার মুডে আছে। তুমি বাহিনী নামাবা খার্কদ্বীপে বা নিউক্লিয়ার চুরির জন্য, তোমার পুরো বাহিনীকে ওরা শেষ করে ফেলবে। কারণ ওরা এখন যে যুদ্ধে নেমেছে এখান থেকে পেছনে ফেরার জন্য নয়। এই জাতির 5-6 হাজার বছরে কোনো পরাজয়ের ইতিহাস নেই। কেবল খেলাফতের সময় তারা পারস্যরা একবার পরাজিত হয়েছে। পৃথিবীর বহু সাম্রাজ্য পরাজিত হয়েছে, ইরানিদের বা এই পারস্য জাতির ইতিহাসটা একটু ঘাটলে দেখবেন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা পেন্টাগনকে সতর্ক করছে, তোমরা কমান্ডো নামাবার আগে চিন্তা করো, কারণ ইরান প্রয়োজনে খার্কদ্বীপটাই ধ্বংস করে ফেলবে। যদি তোমাদের বাহিনী নামে, পুরো বাহিনী শুধু খার্কদ্বীপ তুলিয়ে ফেলবে, সাগরের নিচে ডুবিয়ে দেবে। ইরান ছাড়বে না। আর ইরান বলছে যদি আমার দেশে আবারও হামলা হয়, আমি গালফ কান্ট্রির কিচ্ছু আর বাকি রাখবো না, নিজে তো ডুববো, ওদেরকে নিয়ে ডুববো। এখন গালফ কান্ট্রির উচিত ট্রাম্পকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করা, কারণ সম্মিলিতভাবে ইরানের কিছু করতে পারবে না ওরা। কারণ ইরান তো বেঁচে যাওয়ার জন্য লড়াই করছে না, ইরান এই যুদ্ধটা করছে শত্রুকে হয় মুছে ফেলবে, নিজে মুছবে, তাকে নিয়ে মুছবে, একা না। ইরান একা শেষ হবে না, তাকে নিয়ে শেষ হবে। তো এই নীতিতে যারা লড়াই করে তাদের পরাজিত করা যায় না, কোনোভাবেই যায় না। আমেরিকা 20 বছর আফগান থেকে বিজয় নিতে পারেনি, ইরান থেকে কি বিজয় নিবে কমান্ডো বাহিনী নামিয়ে? তারা ফেরত যেতে পারবে? যেখানে নামবে সেখানে মাইন পুঁতে রেখে দিয়েছে ইরান, শুধু উড়বে, আসবে আর উড়ে ছাতু হয়ে আকাশের দিকে চলে যাবে। এখন এই মুহূর্তে যে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ করা খুব জরুরি। যদি এই যুদ্ধটা বন্ধ করতে না পারে, এটা অনেক বড় দিকে চলে যাবে। কারণ এরপর যদি ইরানের কোনো নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে বসে ওই দেশটি, ইরান ডিমোনা উড়িয়ে ফেলবে, তাহলে মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য তেজস্ক্রিয়তা শেষ হয়ে যাবে। আর যেভাবে এগুচ্ছে, একজন একজনের গ্যাস ক্ষেত্রে, তেলের পয়েন্টে হামলা করছে, আগামী দিনে তেল গ্যাস থেকে পৃথিবী মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ইমাম মাহাদি আসার আগে যে সিমটমটি আমরা জানি, যে সে সময় পৃথিবীতে আর কোনো প্রযুক্তি থাকবে না। এই যে আপনারা আমার কথা শুনছেন, মোবাইল, ইন্টারনেট কিছু থাকবে না, মানুষ সেই আগের যুগে চলে যাবে, একদম আগের যুগে। সেই দিকটাই যাচ্ছে। দেখেন যেভাবে তেলের গ্যাস ফিল্ডে হামলা চলছে, তেল গ্যাস ছাড়া ইন্টারনেট ব্যবস্থা চলবে, মেশিনগুলো চলবে, কোনো সিস্টেম চলবে, টিভি চলবে, মোবাইল চলবে, বিদ্যুৎ ব্যবস্থা থাকবে, সব তো ভেঙে চুরমার হয়ে যাবে। তো এরা পৃথিবীকে ধ্বংস করে ফেলছে। এরা এদের নিজেদের স্বার্থে কামড়াকামড়ি করতে গিয়ে যুদ্ধে জয়ের জন্য তারা টার্গেট করছে কি এখন গ্যাস তেল ফিল্ডগুলোকে। এগুলো তারা তৈরি করছে না, আল্লাহ প্রদত্ত। এখন এগুলো ধ্বংস করে কেউ কোনো মানে লাভ ঘরে তুলতে পারবে? আজকে মধ্যপ্রাচ্যের তেল কি মধ্যপ্রাচ্য ভোগ করছে? পুরো পৃথিবী পাচ্ছে। ইরানের তেল পাচ্ছে না, রাশিয়ার তেল পাচ্ছে না, আজারবাইজানের তেল পাচ্ছে না? পাচ্ছে তো। তাহলে আমেরিকার তেল ক্ষেত্র আছে কিনা? বাংলাদেশের আছে। তেল আমরা ওই দেশ থেকে এনে আমরা আমাদের মেশিনগুলো চালাই, আমাদের শ্রমিক চলে, আমাদের কল কারখানা, শিল্পনগরী চলে। যেদিকে যুদ্ধ যাচ্ছে এটা খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পকে এখনই বুঝতে হবে তিনি ট্র্যাপে পড়ে গেছেন। তিনি চারদিক থেকে কোণঠাসা হয়ে গেছেন। আমেরিকার ভেতর থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন না, পাশাপাশি তিনি এখন মিথ্যাচার করে বাঁচতে পারছেন না। তার বিরুদ্ধে তার কাপড় খুলে দিচ্ছে তার বন্ধু নেতানিয়াহু। তার মানে আসছে দিনগুলো খুব বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে। ট্রাম্প যদি ভুলেও স্থল অভিযান শুরু করে, আমার বিশ্বাস এই কমান্ডোর আর ফেরত যেতে পারবে না। তখন ট্রাম্প বাধ্য হয়ে নিউক্লিয়ার অ্যাটাক চালাতে পারে ইরানে। আর ইরানও
হয়তো বা নিউক্লিয়ার এতদিন রেডি করে ফেলেছে, তাদের উপর আক্রমণের সুযোগ বা কোনো পসিবিলিটি তৈরি হলে আক্রমণ হতে পারে ইরানে, দেখা যাবে তার 2-1 ঘন্টার মধ্যে বা একদিন 2 দিন আগেই তারা নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে ইরান। ইরানের ভেতরে ভেতরে শোনা যাচ্ছে তারা এখন নিউক্লিয়ার তৈরিতে দ্রুত কাজ করছে। আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কি হবে কি হতে পারে। আবারও বলছি, আমরা এই যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। যুদ্ধ বন্ধ হোক, মানবতা রক্ষা পাক। যে ইরান কূটনৈতিক পন্থা অবলম্বন করছিল, কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করছিল এবং আমেরিকার সাথে আলোচনায় বসেছিল। সেই আলোচনা বাদ দিয়ে বা সেই আলোচনার ভেতরে আমেরিকা হামলা চালিয়ে কূটনীতিকে গলা টিপে হত্যা করেছে। এখানে সারা বিশ্বের কাছে আমেরিকা ভীষণভাবে পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে এবং নিন্দার পাত্র হয়েছে। সারা বিশ্বের কাছে আমেরিকা প্রশ্নের মুখে পড়েছে এবং বেসিক্যালি কূটনৈতিকভাবে আমেরিকা এখানে হেরে গেল। রাজনৈতিক কৌশলে কিভাবে ইরানের কাছে আমেরিকা বা তার মিত্ররা হেরে যাচ্ছে, সেই বিপ্লবের পর থেকে একটা জিনিস খেয়াল করুন। বিপ্লবের কিছুদিন পর থেকেই ইরানের দুটো ধারা তৈরি হলো, একটা সংস্কারপন্থী আর একটা মূল বিপ্লবপন্থী, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা একেবারে কোনো রকম চুল পরিমাণ ছাড় দেয় না, টু দা পয়েন্টে চলবে। আর একটা হলো একটু সংস্কারপন্থী, নরমপন্থী। এদেরকে আমেরিকা মনে করলো এরাই তো আমাদের লোক, কেমন? অথচ বাস্তবতা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট ইলেকশন করতে গেলে বা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে গেলে কতগুলো গাইডলাইন আছে, ক্রাইটেরিয়া আছে। ওই ক্রাইটেরিয়া এবং ওই গাইডলাইনের বাইরে গেলে সে কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না। সে প্রেসিডেন্ট পদে হোক, আর সংসদ সদস্য পদে হোক, অথবা গার্ডিয়ান কাউন্সিল বা এক্সপার্ট কাউন্সিল, যে কাউন্সিল অফ এক্সপিরিয়েন্স, যেটা যত কাউন্সিলের যত যা কিছু সুনির্দিষ্ট রূপরেখা আছে, গাইডলাইন আছে। এই গাইডলাইনের বাইরে গেলে কেউ নির্বাচন করতেই পারবে না, নির্বাচিত হওয়া তো পরে কথা। ফলে ওই গাইডলাইনগুলো কি? ওই গাইডলাইনগুলো হচ্ছে যে বিপ্লবের চেতনা, ইসলামী আদর্শ, ইসলামী সরকার ব্যবস্থা, এই সমস্ত সবকিছু, এবং ইরানের জাতীয়তাবাদী চিন্তা, শিয়া মাযহাবের ব্যাপার, তারপরে ইরানের স্বাধীন সার্বভৌমত্বের বিষয়টা স্বীকার করা, এই সমস্ত সবকিছু ঠিক রেখে তারপরে কি আপনার একজন ব্যক্তিকে নির্বাচিত হতে হবে। তো অথচ ভেতরে কি হয়েছে? কেউ সংস্কারপন্থী, কেউ বিপ্লবপন্থী। তো সংস্কারপন্থীদেরকে আমেরিকা তাদের লোক বলেছে, অথচ প্রকৃতপক্ষে বাস্তবতা হচ্ছে কেউই আমেরিকার কেউ নিজের লোক না। হ্যাঁ, যদি একেবারে এই ডলারের বিনিময়ে কেউ এজেন্ট হিসেবে কাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু রাজনৈতিকভাবে আমেরিকা, ইসরায়েল এবং তার মিত্রদেরকে বুঝতে হবে যে ইরানের ভেতরে তাদের মিত্র কেউ নেই। এজেন্ট হিসেবে কাজ করা আর পলিটিক্যাল ফোর্স হিসেবে কাজ করা ভিন্ন জিনিস। রাজনৈতিকভাবে ইরান আমেরিকাকে বা পশ্চিমা বিশ্বকে যুগের পর যুগ এইভাবে মোকাবেলা করে এসেছে, তাদেরকে একটা ঘোরের ভিতরে, বিভ্রান্তির ভিতরে ফেলে রেখেছে, তারা বুঝতেই পারেনি। অর্থনৈতিক কৌশলে কিভাবে হেরে গেছে দেখেন। বিপ্লবের পরপরই বলা যায় ইরানের উপরে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে, কখনো জাতিসংঘের নামে, কখনো আমেরিকা একা একা, কখনো জোটবদ্ধভাবে। কেমন? আমেরিকা দিয়েছে, পশ্চিমা সব দেশ বা সবাই দিতে বাধ্য হয়েছে, এরকম বলেছিলেন। আমেরিকা বলেছে যে আমি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলাম, এই অ্যাঙ্গেল থেকে কেউ ইরানের সাথে লেনদেন করতে পারবে না, যারা করবে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। আলটিমেটলি কেউ যদি নিষেধাজ্ঞা দিতে না চেয়েছে তাহলে তারা ইরানের সাথে লেনদেন করতে পারেনি, তার মানে অঘোষিতভাবে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে ফেলেছে। মানে মারাত্মক রকমের অর্থনৈতিক সংকট তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে ইরানের ভেতরে আমেরিকা এবং তার মিত্র বন্ধুরা। এই জায়গায় ইরান কিভাবে মোকাবেলা করেছে? ইরান টিকে থাকার জন্য ভিন্ন পথ ধরেছে। ভিন্ন পথ ধরেছে কিরকম? ধরুন চীনের সাথে সে ম্যানেজ করেছে, চীনের প্রচুর পরিমাণে তেল লাগে, আন্তর্জাতিক বাজারে ধরুন কথার কথা $100 এক ব্যারেল তেলের দাম, কথার কথা। ইরান বলেছে আমি তোমাকে $70 বা $80 দেবো, তুমি আমার কাছ থেকে তেল দাও। চীন যেখানে কম পাবে সেখান থেকে তো নেবেই স্বাভাবিক, এবং চীন একটা পরাশক্তি, সেও বিরাট বড় শক্তি, তার অর্থনীতি, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব প্রতিপত্তি আছে, নিরাপত্তা পরিষদের সদস্য। আমেরিকা তার সাথে অত বেশি ঘাটাতে দেয়নি, এবং গোপনে গোপনে নানান কায়দায় শ্যাডো ফ্লিট তৈরি করে যে জাহাজে ইরানের পতাকা থাকবে না এমন পতাকা দিয়ে আন্তর্জাতিক জলসীমায় গিয়ে এই ইরানি জাহাজ থেকে চীনের জাহাজে তেল খালাস করে দিল। চীনের জাহাজ নিজের মতো করে নিয়ে চলে গেল, চীনের জাহাজে তো আর আমেরিকা হামলা চালাতে পারছে না। আবার ইরানের সাথে স্থল ভাগে এবং জল সীমানা দিয়ে মোট 15টা দেশের সাথে সীমান্ত। যেমন সৌদি আরবের সাথে সরাসরি সীমান্ত নেই, কিন্তু পারস্য উপসাগরের এপার ওপার, এই কূলে অর্থাৎ উত্তর কূলে ইরান, দক্ষিণ তীরে সৌদি আরব, এরকম। তো অনেকগুলো দেশের সাথে সরাসরি সীমান্ত নেই, আবার অনেকগুলো দেশের সাথে সরাসরি সীমান্ত আছে। এই যে সমস্ত দেশের সাথে সমুদ্র ভিত্তিক সীমান্ত, যেমন রাশিয়ার সাথে ইরানের সমুদ্র ভিত্তিক সীমান্ত, কাস্পিয়ান সাগরের ভিতর দিয়ে রাশিয়ায় যাওয়া যায়। রাশিয়ার সাথে ইরান, এই কাস্পিয়ান সাগরে আমেরিকার কোনো উপস্থিতি নেই। এই কাস্পিয়ান সাগর দিয়ে ইরান রাশিয়ার সাথে কি লেনদেন করছে তা জানার বোঝার কোনো উপায় আমেরিকা নেই, কিছু করার নেই। তো এইভাবে 15টা দেশ, এবং সবাই সামরিক দিক দিয়ে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে প্রায় বেশিরভাগ দেশ খুব সক্ষম। শুধু আফগানিস্তান এবং পাকিস্তান তুলনামূলক একটু কম উন্নত দেশ, আর বাদ বাকি সবই সক্ষম দেশ প্রায়। তো এদের সাথে লেনদেন করে ইরানের যে টিকে থাকার যে ব্যবস্থা, তার তেল বিক্রি সমস্ত সবকিছু হয়ে যায়। ইরান যে তেল বিক্রি করে তার 90% নিয়ে নেয় চীন, আর অন্যান্য দেশের কাছে যা টুকটাক বিক্রি করে তাতে হয়ে যায়, ব্যাস শেষ। এবং ইরান তার তেল তো হুড়মুড় করে সব বিক্রি করছেও না, কারণ ভবিষ্যতে লাগবে। সৌদি আরব আদালতে যারা ব্যাপকভাবে তেল বিক্রি করছে তাদের তেল যখন ফুরিয়ে যাবে তখন কি করবে? তখন রাজা হবে ইরান। তো এইভাবে কৌশলে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কৌশলে সেই নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করেছে, মোকাবেলা করেছে, বানচাল করেছে। আরেকটা কাজ করেছে এখানে, ইরান দেখেছে যে যেহেতু তার উপর নিষেধাজ্ঞা, অতএব তার কাছে অনেক দেশ
পণ্য বিক্রি করবে না, ধরুন বিমান, গাড়ি, যুদ্ধ জাহাজ, অস্ত্র, এই সমস্ত বিক্রি করবে না, তাহলে তার টিকে থাকার পথটা কি? তখন সে মাটি কামড়ে পড়ে থেকে এবং চেষ্টা করেছে যে আমার কাজ আমাকেই করতে হবে। এমনকি বাইরের কোনো দেশের শ্রমিক পর্যন্ত নেয় না, কারণ অনেক কিছু সেন্সিটিভ গোপন আছে, জিনিস আছে যা শুধুমাত্র ইরানের জনগণ জানবে, ইরানিরা করবে। তাতে তাদের বৈদেশিক মুদ্রা বাইরের দেশের শ্রমিকদের পেছনে খরচ হচ্ছে না, টাকা থেকে যাচ্ছে, সাশ্রয় হচ্ছে, নিজেদের জনগণ দক্ষ হয়ে যাচ্ছে এবং নিজেদের ভেতরে কথাগুলো নিজেদের মধ্যে থাকছে, অনেকটা গোপনীয়তা থাকছে। তাই তো গোপনীয়তা রাখা যায় না, তারপরেও নিজেদের লোকজন থাকার পরে গোপনীয়তা হয়তো একটু বেশি থাকছে। তো ইরান দেখেছে যে আমার কাছে যেহেতু কেউ বিক্রি করবে না এবং আমার উপর সবাই নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, অথবা আমাকে টিকে থাকতে হলে প্রত্যেকটা জিনিস আমাকে করতে হবে, সেই পরমাণু কর্মসূচি থেকে শুরু করে জামা সেলাই পর্যন্ত সমস্ত সবকিছু ইরান নিজেই করে। অনেক জিনিস এখন আর সে আমদানি করে না, আর যেগুলো আমদানি করার দরকার সেগুলো আমদানি করে রাখেই কারণে, আমদানির খাতে রাখেই কারণে যে ইরান যে চীনের কাছে তেল বিক্রি করবে, সেই তেলের বিনিময়ে সে কি নেবে? টাকা, আর কিছু কিছু প্রোডাক্ট আসুক না, চীন থেকে আসুক, সস্তায় যদি পাওয়া যায় মন্দ কি? এইভাবে কৌশলে সে টিকে আছে এবং আজকে সে পরমাণু শক্তিধর হয়েছে। সে এত এত কৌশলগত অস্ত্র নির্মাণ করেছে, ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রযুক্তি, পাইলটবিহীন বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, তার সীমান্ত রক্ষার জন্য এত এত সামরিক বাহিনীর সদস্য, 6-7 লাখ 8 লাখ একটা বাহিনী পালন করা পোশাক কি সহজ কথা? তার কৃষিকে এইরকম ভাবে শক্তিশালী করেছে। ইমাম খুমির একটা কথা ছিল, আমেরিকার বিরুদ্ধে যদি তোমরা লড়াই করে টিকে থাকতে চাও তাহলে তোমাদের কৃষি এবং খাদ্য ব্যবস্থাকে উন্নত করো, স্বয়ংসম্পূর্ণ করো। ইরান সেই দিকে জোর দিয়েছে। ফলে প্রত্যেকটা জায়গায় ইরান কৌশলগতভাবে এগিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে এবং ভেতরে ভেতরে নিজেরা নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করে তোলার চেষ্টা করেছে, স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। যার কারণে আমেরিকা এবং তার মিত্ররা আজকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, তারা বাইরে থেকে ধারণাই করতে পারেনি। এবং আরেকটা জিনিস দিয়ে ইরান আপার হ্যান্ডে ছিল, সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তার কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই। কোনো রকমের সম্পর্ক না থাকার কারণে আমেরিকা ইসরায়েলের লোক ইরানের ভেতরে ঢোকা খুব কঠিন ব্যাপার। ফলে ইরানের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে ইরানের ভেতরে ইরানের আসলে কি কি আছে সবকিছু তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই যে ইরান ভেতরে ভেতরে এতটা এগিয়ে গেছে, আমেরিকা এবং ইসরায়েল কল্পনাই করতে পারেনি। তারা আন্ডার এস্টিমেট করেছিল। আন্ডার এস্টিমেট করার কারণে এখন তারা বুঝতে পারছে যে ইরান আসলে প্রকৃতপক্ষে কতটা এগিয়ে গেছে এখন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি হরমুজ প্রণালীর মতো একটা প্রণালী, যেখানে আমেরিকা আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরী আনার চেষ্টা করলো, আনলো, এবং এত এত সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্রুজার মোতায়েন করলো, এবং এত এত সেনা, এত কিছু, এত ঘাঁটি মধ্যপ্রাচ্যে, তাদের তো কম না কিছু। তারপরে হরমুজ প্রণালী তারা দখল করতে পারেনি। শুধু তাই না, সারা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে, ভাই তোমরা আসো, হেল্প করো আমাকে হরমুজ প্রণালী দখল করার ব্যাপারে। বিশ্বের কেউ সাড়া দেয়নি। এই যে ইরানের কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তি, এই সামরিক শক্তি মানুষ বুঝতে পারছে, যার কারণে ইরানের বিপক্ষে এখন আর কেউ যাওয়ার কোনো যুক্তি এবং প্রয়োজন মনে করছে না, যুক্তিও দেখছে না, প্রয়োজনও মনে করছে না, এবং সেটা চ্যালেঞ্জ হবে, রিস্কি হবে, এই রিস্ক নিতে কেউ চায় না। ফলে ইরান এখন একটা বিরাট আপার হ্যান্ডে রয়েছে, এবং আমি ধারণা করছি এই আপার হ্যান্ডের থেকেই ইরান তার যুদ্ধ শেষ করবে এবারের, খুব সহজে, যেন তেন করে কোনো যুদ্ধবিরতিতে ইরান যাবে না। খবর এসছে যে জ্বালানি স্থাপনায় হামলা, নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা আঘাত হানবে? ইতিমধ্যে বলা হচ্ছে যে তেলের দাম ব্যারেল প্রতি উঠতে পারে $200 পর্যন্ত, কারণ তেল এবং গ্যাসের ক্ষেত্রগুলোতে এখন আগুন ধরছে, ফলে স্বাভাবিকভাবে সেগুলো উৎপাদন ব্যাহত হবে। তার মানে পরিস্থিতি ক্রমিক অবনতির দিকে গেছে, এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। এবং এই পরিস্থিতিতে কি করণীয়, সেই জন্য 12টা দেশ বৈঠক করেছে এবং অবিলম্বে তারা ইরানকে বলেছে যে যুদ্ধ বন্ধ করতে। ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 12টি মুসলিম দেশ, খবর আল জাজিরার। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা। বৈঠকে অংশ নেয় কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্দান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। লক্ষ্য করেন পাকিস্তানও এই বৈঠকে আছে। যৌথ বিবৃতিতে রিয়াদের বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছেন, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ। এছাড়া বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবে নৌ চলাচল স্বাভাবিক রাখার এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ইরানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে ইরানের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক কেমন হবে তা তেহরানের এই শর্তগুলো মানার উপর নির্ভর করবে বলে পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়ে দিয়েছেন। খেয়াল করেন, এই টোটাল বিবৃতির মধ্যে কোথাও নেই যে আমেরিকাকে আহ্বান করা যাতে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা না করে। তার মানে এই আহ্বানটা আসলে ইরানকে দোষারোপ করা এবং ইরানের বিরুদ্ধে একজোট হওয়া
এবং এটার প্রেক্ষিতে তারা যাতে সম্মিলিতভাবে হামলা করতে পারে। নতুবা এরকম একটা ক্রাইসিসে যেখানে কোনো রকম বিনা উস্কানিতে ইরানে যেভাবে হামলা করা হলো, প্রথম দিনই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো 28শে ফেব্রুয়ারির ঘটনায় কোনো রকম তাদের কোনো পদক্ষেপ নেই। এই 12টা দেশ, এখন ইরানের নিন্দা করছে, এই 12টা দেশ আমেরিকার নিন্দা করেনি। কি দুর্ভাগ্য। এখন খবর হচ্ছে এই যে শঙ্কা করা হচ্ছে যে যুদ্ধ নতুন পর্যায়ে চলে গেছে, জ্বালানি স্থাপনায় হামলা, নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা হামলা চালাবে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর কিছুদিন আগে ইরানের জ্বালানি টার্মিনাল বলে খ্যাত খার্ক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সেখানেও কিন্তু কোনো নিন্দা নেই এই আরব দেশগুলোর। এরপর ইসরায়েল গত বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান কয়েকটি উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় আঘাত এনে চাপ আরো বাড়িয়েছে। এতে যুদ্ধ পুরো অঞ্চলকে আরো ভয়াবহ এক পর্যায়ে সর্বাত্মক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। যুদ্ধ প্রবেশ করেছে এক নতুন পর্যায়ে। যুদ্ধের এই বিপজ্জনক নতুন পর্যায়ে আজ বৃহস্পতিবার ভোরে ইরান কাতারে রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলা চালায়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর উপরও আঘাত হানে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে কুয়েতে ভয়াবহ হামলা হয়েছে, যে হামলায় রীতিমতো জ্বলছে। কাতারের পর কুয়েতে কিছুক্ষণ আগে সর্বশেষ হামলাটি হয় সম্ভবত কুয়েতে। তার মানে এখন আসলে আরব দেশগুলো এখন ইরানে হামলা করবে, এটা জাস্ট সময়ের অপেক্ষা মাত্র।